আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের আইসিটি এক্সাম ছিল। ঠিক তার একদিন পর, বলতে গেলে 11 তারিখ তোমাদের ফিজিক্স ফার্স্ট ইয়ার এক্সাম। এই এক্সামে তোমরা কিভাবে খুব অল্প সময়, যেহেতু সময়টা খুব অল্প, তাই তোমাদেরকে পড়া খুব ভালোভাবে গুছায় নিয়ে আসতে হবে। শর্ট কোশ্চেন্স গুলি, যেমন ক এবং খ এবং গ ঘ, কিভাবে তোমরা পড়বা, পড়লে তোমাদের সুবিধা হবে, সেজন্য বেসিক্যালি আমাদের এই আলমারিটার পক্ষ থেকে এই ভিডিওটা নিয়ে আসা, যেখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের ভিডিও দেওয়া হবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন নিয়ে ক এবং খতে কি টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষার মধ্যে এবং আসার চান্স সব থেকে বেশি, সেগুলো নিয়ে কথা বলা হবে। চলো শুরু করি ভেক্টর দিয়ে। আচ্ছা, ভেক্টরে আমরা জানি যে মোটামুটি আমাদের কলেজ লাইফে কম বেশি আমরা পড়াশোনা করছি। সো ভেক্টরে জ্ঞানমূলক কোশ্চেনে কি আসতে পারে? জ্ঞানমূলক কোশ্চেনের প্রথমে দেখো দেওয়া আছে যে অবস্থান ভেক্টর, একক ভেক্টর কাকে বলে, বা লব্ধ একক কি, নাল ভেক্টর কি, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, অপারেটর, এগুলার সংজ্ঞা আমাদের মোটামুটি একটু চোখ বলে যাইতে হবে পরীক্ষা হলে, কারণ এগুলো আসার চান্স অনেক বেশি। জাস্ট ছোট ছোট সংজ্ঞাগুলো, যেগুলো সংজ্ঞাগুলো খুবই ছোট, জাস্ট আমরা শিখে ফেলবো। আচ্ছা, এবার আসি অনুধাবনমূলক যে কোশ্চেন কি আসতে পারে। যেমন এখানে অনুধাবনমূলক কোশ্চেনগুলো একটু ট্রিকি আসে অলওয়েজ ফিজিক্সের ক্ষেত্রে। যেমন এখানে বলছে যে a প্লাস মডুলাস অফ a প্লাস b ইকুয়ালস টু a মডুলাস অফ a প্লাস মডুলাস অফ b হওয়ার শর্তটা অ্যাকচুয়ালি কি। তো এটা মোটামুটি আমরা দেখি কেমনে করে। দেখো, মডুলাস অফ a প্লাস b বলতে বোঝাচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos ধরো থিটা, আমি থিটা ভ্যালুটাই চেঞ্জ করতে হবে, কত আসে সেটা দেখতে হবে। আর এখানে ধরো যে a প্লাস b। আচ্ছা, ভালো কথা। এখন আমি জাস্ট কি করতে পারি, উভয় পাশে স্কোয়ার করতে পারি। স্কোয়ার করে কি হবে, তাহলে এই রুটটা ক্যান্সেল হয়ে গেল। এই রুটটা ক্যান্সেল হলে পরে আমার আসলো কি, জাস্ট আর কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab মডুলাস দিয়ে নিই cos থিটা ইকুয়ালস টু, এই তাহলে এই পাশে একটা স্কোয়ার এসে পড়বে, স্কোয়ার আসলে হচ্ছে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে মডুলাস দিতে হবে, প্লাস 2ab। আচ্ছা, ভালো কথা। মানে আমার ইকুয়েশন আসতেছে কি তাহলে, যে a স্কয়ার একটা আসতেছে, b স্কয়ার আসতেছে, আর 2ab আসতেছে। তাহলে আমার কি হচ্ছে এখানে, জাস্ট এটা 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 দুটো জিনিস কাটা চলে গেল, তো ইরেজ করে নিই জিনিসটা, জায়গা যেহেতু শর্ট। তাহলে আমরা দেখতেছি আমার অ্যাকচুয়ালি আসতেছে কি, আসতেছে হলো যে এইটা চলে যাচ্ছে আর এদিকে এটা চলে যাচ্ছে, থাকতেছে হচ্ছে শুধুমাত্র 2ab, আর হচ্ছে হলো 2ab cos থিটা, এটা এই জিনিসটা থাকতেছে। তাহলে আমরা কি পাইতেছি, 2 এবং 2ab cos থিটা হলে সমান সমান হলে জাস্ট দুইটাকে এক পাশে নিয়ে আসি। তারপর জাস্ট তুমি এখানে 2ab কমন নাও, 2ab কমন নিলে কি আসতেছে, cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন আসতেছে আমাদের মধ্যে। তাহলে আমি পাইছি কি, টোটালটা 0, তাহলে cos থিটা মাইনাস 1 0 হলে cos থিটা, থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স অফ 1। cos ইনভার্স অফ 1 কত, cos 1 cos ইনভার্স কত, 0 ডিগ্রিতে হয় হলো 1। তার মানে দেখতেছি আমার থিটা ভ্যালু যদি 0 হয়, এটার অ্যান্সারে থিটা যদি 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি, এই কন্ডিশনটা খাটবে বা এই শর্তটা খাটবে, এই শর্তের জন্য এই কন্ডিশনটা হয়। আচ্ছা, কারণ আমরা জানি cos 1 হচ্ছে 0 আর cos 90 হচ্ছে cos 0 হচ্ছে 1 আর cos 90 হচ্ছে 0। আচ্ছা, এরপর দেখো পরে কোশ্চেন বলছে যে এই কোশ্চেনটা আসতে পারে যে তিনটা ভেক্টর এক সমতুল্য হওয়ার শর্ত কি। হ্যাঁ, এই কোশ্চেনটা সচরাচর আসে, প্রত্যেকটা কোশ্চেন মোটামুটি বোর্ড কোশ্চেন বিগত বছরগুলোতে আসছে, প্লাস আসার চান্স আছে এবার। তিনটা ভেক্টর একক সমতুল্য হওয়ার শর্ত কি? শর্তটা খুব ইজি, জাস্ট এ ভেক্টরের সাথে ডট গুণ আর দুইটা ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয়, দেন আমরা তাকে বলতে পারবো এক সমতুল্য ভেক্টর। দেখছো, সিম্পল অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে দেখো, বলছে পি ডট কিউ দুটা ভেক্টরের ডট গুণফল এবং দুটা ভেক্টর ডট গুণফলের মডুলাসের হবে কখন, যখন থিটা কত হবে, কখন সমান হয়। এখন আমি এটা তো জানি যে পি ডট কিউ ডট গুণফলের সূত্র কি, আসলে পি ডট কিউ ডট কস থিটা, তাই তো, ইকুয়ালস টু হচ্ছে যে এটা, তাই না, যেটা দেওয়া আছে। কারণ এইটার ভ্যালু আর এটার ভ্যালু তো সেম, তাহলে এটা এটা কাটা চলে গেল, পাইলাম কি, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো থিটা ভ্যালু কত হবে তাহলে, এখানেও সেম 0 ডিগ্রি। থিটা ভ্যালু 0 হলে এই কন্ডিশনটা খাটতেছে আমার, শেষ। আচ্ছা, পরে দেখো, পরে একটা কোশ্চেন এটা আসতে পারে, এই কোশ্চেনটা প্রচুর ফেমাস, যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা ব্যাখ্যা করতে বলে। এখন ধরো আমি একটা লন রোলার আমি আঁকলাম, ধরো এটা আমার চাকতি, আমি ঠেলতেছি, ঠেলা মানে কি, আমি এদিক দিয়ে ঠেলতেছি, ঠেললে কি হচ্ছে জিনিসটা আমার ওজন তো নিজে কাজ করছে ডব্লিউ সমতল, আমার ফোর্স এদিকে কাজ করতেছে এফ,
তাহলে এই বরাবর কাজ করবে আমার হচ্ছে এফ কস থিটা, আনুভূমিক বরাবর যে বলটা, এবং এই বরাবর কাজ করবে হলো এফ সাইন থিটা। এখন দেখা যাচ্ছে আমার ওজন এবং এফ সাইন থিটা দুইটা একসাথে যোগ হয়ে যাচ্ছে, যার কারণে বেশি বল ফোর্স বা বেশি ফোর্স ক্রিয়েট করতে দিতে হবে। আবার যখন আমি টানবো, টানবো মানে কি, আমরা এইভাবে টানতেছি, আমি ধরো জিনিসটা টানতেছি, তাহলে আমার কি ফোর্স এদিকে যাচ্ছে, তার মানে এফ যদি এদিকে যায় আমার এদিকে কাজ করবে হলো এফ সাইন থিটা, এভাবে তোমার লিখে দিবা। আর এদিকে কাজ করতেছে এফ কস থিটা, আর নিচে তো ওজন কাজ করছে, দেখো ওজন এবং এটা অপোজ কাজ করতেছে, যার কারণে কি হচ্ছে তোমার এত বেশিও কষ্ট হবে না, তার মানে কি টানা ঠেলার থেকে টানা ইজি বেশি। বুঝে গেলাম? আচ্ছা, এটা গেল। এবার আসো 5 নম্বর যে কোশ্চেনটা, এটাও আসার মতো একটা কোশ্চেন, যে পাখি উড়ার সময়, ইনোভেটিভ টাইপের একটা কোশ্চেন, যে উড়ার সময় পাখার সাহায্যে কিভাবে সামনের দিকে এগিয়ে যায়। ধরো একটা পাখি আমি ধরো আঁকলাম, তার এটা ধরো উইংস, দুইটা ধরো উইংস, ভালো করে আঁকিনি যদিও, পাখি ধরে ভাবে আছে। পাখি পাখার সাহায্যে কি করছে, পাখা দুই সাইডে কি বাতাস দুই সাইডে সরায় দিচ্ছে, সামনে কিভাবে আগায় যাচ্ছে। বেসিক্যালি এই পাখা সরা দেওয়ার ফলে তার একটা লব্ধি বল, বাতাসে একটা লব্ধি বল ক্রিয়েট করতেছে, পাখাটা যখন ঝাপটাইতেছে দুই দিয়ে বাতাস সরা দেওয়ার ফলে তার লব্ধি বল বিপরীত দিকে প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে, বিপরীত দিকে প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করে, যার করে সে সামনের দিকে ভাবে আগায় যায়। মেইন কথাটা কি, তার মধ্যে যে বাতাসের লব্ধি বলটা, পাখার বলে যে বলটা কাজ করতেছে, তার লব্ধি বল তার প্রতিক্রিয়া বলে বিপরীত দিকে কাজ করতেছে, যার কারণে সে সোজা সামনের দিকে আগায় যেতেছে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরে কোশ্চেন দেখি 6 নাম্বার। বৃষ্টির ফোঁটা এবং হচ্ছে চলন্ত গাড়ির সামনের কাজকে ভেজানো, ভেজায় কিন্তু পেছনের কাজকে ভিজে না কেন? এই জিনিসটা, এই কোশ্চেনটা আমার মনে হয় আমরা কলেজ লাইফে অনেক ফেস করছি, কিন্তু হয়তো আমাদের এখন অনেকে কনফিউশন থেকে যায় যে কেন আসলে জাস্ট একটা গাড়ির সামনের কাজকে ভেজায়। ধরো এটা গাড়ি, গাড়ি আছে আমার কাছে ধরো, এখন বৃষ্টি ধরো আমার কাছে, আমি গাড়িটা যাচ্ছি এদিকে, এদিকে যাচ্ছে ধরো, এদিকে যাচ্ছে ধরো ভি বেগে যাচ্ছে, ভালো কথা। আর বৃষ্টি আমার সোজা এভাবে পড়ছে, ইউ বেগে পড়তেছে, ভালো কথা। এখন বাতাস কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে অবশ্যই, তাহলে উল্টা দিকে হলে মাইনাস ভি। এখন তার মানে কি বৃষ্টির অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগটা কি হবে, এই বরাবর, তাহলে কি ভি, ধরো আমি ভি আর ধরলাম, তাহলে ভি আর অ্যাকচুয়ালি কি লেখা যায়, ভি আর অ্যাকচুয়ালি লেখা যাচ্ছে হলো আপেক্ষিক বেগ যেহেতু ইউ ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর, ভেক্টর চিহ্ন দিলাম, ভেক্টর চিহ্ন দিলাম। এটা হচ্ছে বৃষ্টি আপেক্ষিক বেগ। এখন এটা কোন দিকে কাজ করতেছে বলতো, এটা কাজ করতে এইভাবে, তার মানে কি আমার এই যে পুরো জিনিসটা একটু বুঝাই, তার মানে আমার বৃষ্টিটা এভাবে পড়তেছে, কাচের উপর এভাবে, এভাবে পড়তেছে, আর এই কাচের উপর এমনি যেতেছে, মানে কাজটা পিছনের কাজ ভিজতেছে না কিন্তু সামনের কাজ ভিজে যাচ্ছে, যার কারণে দেখতেছো কি বলছে, বৃষ্টি ফোঁটা চলন্ত গাড়ির জন্য সামনের কাজকে ভিজাচ্ছে, পিছনের কাজকে ভিজাইতে পারতেছে না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। আচ্ছা, দেখো পরে কোশ্চেনটা যাই। বলছে যে আই ক্রস আই জিরো কেন হয়, আর আই কে ডট আই জিরো কেন হয়, এটা ভাই আমরা জানি, আমার মনে হয় মোটামুটি প্রত্যেকেই জানো। এটা অ্যাকচুয়াল অ্যান্সার কি, যেহেতু ক্রস গুণন, তার মানে সাইন থিটা কাজ করতেছে, আমরা জানি সাইন থিটা একই এক্সিসে অলওয়েজ 0 ডিগ্রি ক্যারি করে, তো যার কারণে জিরো হচ্ছে। আর এখানে কি আমরা জানি কস থিটা ক্যারি করতেছে ডট গুণে, কস থিটা সব সময় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়, জিরো হয়, cos 90 অলওয়েজ জিরো, দ্যাটস দ্য অ্যান্সার। আর সাইন জিরো হচ্ছে জিরো, দ্যাটস দ্য অ্যান্সার। এইটা হচ্ছে কাহিনী। তার মানে কি ভেক্টরের মোটামুটি দেখো যে কি ভেরিয়েশনে কোশ্চেন আসতে পারে, আমি এখানে ভেক্টর থেকে দেখাই দিলাম অনুধাবনমূলক যে কোশ্চেন গুলো। আচ্ছা, পরের চ্যাপ্টারে যাই। দেখো নিউটনিয়ান বলবিদ্যা, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে। এখানকার কোশ্চেন জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো দেখো, যে ঘর্ষণ গুণাঙ্ক কি, বা বলের প্রকারভেদে কোন ধরনের কণ অবস্থা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এটা খুব সোজা কোশ্চেন, বাট তারপরে মিস করে যাই। ধরো 4 ধরনের বল আছে, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে ধরো সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখন মহাকর্ষ বলে গ্র্যাভিটন করে কাজ করে, গ্র্যাভিটন। তড়িৎচুম্বক বলে ফোটন, ফোটন। তারপর হচ্ছে ধরো সবল নিউক্লিয় বলে কাজ করে হচ্ছে মেসন, দুর্বল নিউক্লিয় বলে কাজ করে হচ্ছে বোসন। এই কণাগুলো কাজ করে, এই জন্য এটা লিখে দিলাম যে জেনে রাখো। হয়তো তোমরা অনেকেই জানো, বাট এই জিনিসটা একটু পড়ে যাবা। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এইটা প্রচুর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বা সূত্রটা কি সেটা ভালো করে পড়ে যেতে হবে। কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক কাকে বলে, এবং ঘাত বল কি, এগুলো পড়ে যাবো, তাহলে দেখবে যে অ্যাটলিস্ট জ্ঞানমূলকটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, অনুধাবনী একটু দেখি আমরা, অনুধাবনী কি টাইপের কোশ্চেন আসতেছে। নিউটনের দ্বিতীয় সূত্র আছে, নিউটনের দ্বিতীয় সূত্র আমরা প্রত্যেকে জানি, F equals to ma। এটা বলে যে প্রুফ করতে বলে, এটা প্রুফ করতে বলে কার সাথে সম্পর্কিত, ওই যে ভরবেগের পরিবর্তনের সাথে সমান বলে। এটা প্রুফ করতে বলে যে F equals to যে m into তোমার ধরো a মানে কি v minus u by t। সো ওইভাবে আসি যে
বেগের পরিবর্তনের হার, বেগের ওই যে সূত্রটা কি, বেগের পরিবর্তনের হার তার বলের সমানুপাতিক, ওরকম একটা সূত্র আছে, নিউটনের দ্বিতীয় সূত্র এটা। সো এটা তোমাদের প্রুফ করতে বলবো, এটা প্রুফ করে ফেলবা, তোমার মোটামুটি জানো বা না জানলেও বই থেকে দেখে নেবা, ছোট একটা জিনিস। আচ্ছা 2 নম্বর কোশ্চেনে দেখো বলছে যে বলের ঘাত ভরবেগে, দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এখন বলের ঘাতের সূত্র কি, যে ইকুয়ালস টু এফ ক্রস টি, তাই না? আর ভরবেগের পরিবর্তন কি, এম ভি মাইনাস ইউ, এটাই তো ভরবেগের পরিবর্তনের সমান। এখন এটা কেমনে করা যায়, দেখো এফ ইকুয়ালস টু কি এম এ ইনটু টি। কারণ এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন কি ভি মাইনাস ইউ বাই টি ইনটু টি। তার মানে আমি কাটাকাটি করে যে টিডি, তাহলে কি আসছে এম ইনটু ভি মাইনাস ইউ, দ্যাটস দ্য অ্যাকচুয়াল অ্যান্সার আমি যেটা চাইতেছিলাম। ঠিক আছে, যে জি ইকুয়ালস টু যে বলের ঘাতটা আমার ভরবেগের পরিবর্তনের সমান হচ্ছে, এই হচ্ছে কন্ডিশন। আচ্ছা পরেরটা কি বলছে, যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল, এটা হলো একদম থিওরি বেসিস পড়াশোনা, ঘর্ষণ বল কেন অসংরক্ষণশীল বল। আচ্ছা অসংরক্ষণশীল বলটা কাকে বলে, ধরো একটা বল, একটা বস্তু নিয়ে আমি কাজ করতেছি, এই কাজটা করার পর আমি যখন করিডোর আবার যখন সেই বিন্দুতে ফেরত আসবো, যদি এর কাজের পরিমাণ 0 হয় তখন আমি তাকে সংরক্ষণশীল বল বলবো। এখন ঘর্ষণ বল হওয়ার কারণে কি হয়, তোমার বস্তুর শক্তি হ্রাস পাইতেছে, এবং অ্যাকচুয়ালি কখনোই শক্তি একটা স্টেজে ঘুরে এসে 0 হবে না, সম্ভবই না। ঘর্ষণটা অলওয়েজ যেদিকে ফোর্স কাজ করে তা অপোজিটে কাজ করে, যার কারণে কখনোই তোমার বল পুরা কাজ করার পরে যখন আমি আগের মানে ইনিশিয়াল বিন্দুতে ফেরত আসতেছো, তো এটার জন্য কখনোই 0 হয় না, যার কারণে ঘর্ষণ বল অলওয়েজ অসংরক্ষণশীল বল হিসেবে কাউন্ট হয়, এটা হচ্ছে রিজন। আচ্ছা গেল এটা। 4 নম্বর কোশ্চেন বলছে যে জড়তার ভ্রামক 75 কেজি মিটার স্কয়ার বলতে কি বোঝায়, আই ইকুয়ালস টু কি এম আর স্কয়ার না, জড়তার ভ্রামকের সূত্র। আচ্ছা এখন এটা সূত্র সংজ্ঞা এভাবে হইতে পারে যে জড়তার ভ্রামক 75 কেজি মিটার স্কয়ার বলতে বুঝাইতেছে যে পদার্থের প্রতিটি কণার ভর তার থেকে কেন্দ্র থেকে ধরো যে লম্ব একক দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে এই, এটা 75 কেজি মিটার স্কয়ার বুঝাইতেছে। মানে পদার্থের প্রতি কণা ভরের সাথে তার যে কণা ওই সেন্টার থেকে কেন্দ্র থেকে লম্ব একক দূরত্বকে আর ধরছি, এটার বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে হলো জড়তার ভ্রামক। ঠিক আছে, আচ্ছা পরে কোশ্চেনে যাই। সমান ভরে দুটি বস্তু স্থিতিস্থাপক কি বলতে থাকে সংঘর্ষ হলে তাদের বেগ বিনিময় করে, তারা বেগ বিনিময় করে। আচ্ছা এই জিনিসটা মজা কোশ্চেন, কিরকম, এখন সমান ভরের সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, এই ওয়ার্ডটা দেখে বুঝতেছো সংঘর্ষ স্থিতিস্থাপক। তো সূত্র কি হবে, সূত্র হচ্ছে v1 এর সূত্র, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য প্রথম বস্তুর শেষ বেগ কি হবে, সূত্র হচ্ছে v1 m1 m2 m1 m2 ইনটু হচ্ছে v01 প্লাস হচ্ছে যে 2m2 m1 m2 ইনটু v02। ঠিক আছে, এখন বস্তুর ভর যদি সমান হয় তার মানে কি m1 m2 হচ্ছে, m1 m2 হলে কি এইটা 0, এটা ভ্যালু 0 হয়ে গেল, কারণ যদি সমান হয়ে যায় তাহলে কি আসছে 2m1। আবার এখানে আমি কি m1 তে আমি ইজিলি এখানে m1 m2 একটা লিখে দেখা যায় জাস্ট 2 আসতেছে, 2 আসে না, জাস্ট আসছে কি কাটাকাটি চলে গিয়ে জাস্ট আসছে v02, মানে v1 v02, মানে এই বেগটা প্রথমটা শেষ বেগ, দ্বিতীয়টা ইনিশিয়াল বেগের সমান বা আদি বেগের সমান। আবার v2 সমান সূত্র লিখতে পারি m2 m1 m1 m2 v02 2m1 m1 m2 v01। দেখো এইখানেও সেম কন্ডিশন হবে, v2 v01 হবে সেম, শেষ মানে দ্বিতীয় বস্তু শেষ বেগ, প্রথমটা আদি বেগের সমান। এইটাই হচ্ছে তোমার এই যে ভর বেগ তারা সমান ভরের দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে তাদের বেগ বিনিময় করতেছে, এটাই। রাস্তা ব্যাংকিং কোনো প্রয়োজনীয়তা, এটা আমার মনে হয় তোমরা আমার থেকে ভালো জানো, তাও একটু ছোট করে বলি, যে যখন একটা গাড়ি যখন ধর বাঁক নিবে তখন তোর এই কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়, যার কারণে কি হইতেছে তোমার ওই দিকে ব্যাসার্ধটা তার মানে একটু উঁচু থাকা লাগে, রাস্তার একটু উঁচু থাকা লাগে, যার কারণে কেন্দ্রমুখী বলটা সহজে ওই গাড়িটা পাস করতে পারে ওই সাইড দিয়ে। যদি একদম লেভেলে চলে যেত তাহলে কিন্তু পাস করতে পারতো না, বা গাড়িটা উল্টে যাওয়ার চান্স ছিল, মানে একটু উঁচু হয়ে যায় যাতে করে গাড়িটা কেন্দ্রের দিকে মানে একটু সেন্টারের দিকে গাড়িটা একটু হেলে পড়ে, উঁচু হয়, এই জন্য রাস্তায় ব্যাংকিং এর প্রয়োজন, যার কারণে গাড়িটা সহজে মনে করো যে বাঁক নিতে পারে, এটাই। আচ্ছা
পরে কোশ্চেন হচ্ছে যে একটি বল দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে কেন? একদম সোজা জিনিস, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে F1 = -F2। প্রত্যেকটা বলের একটা প্রতিক্রিয়া বল আছে, ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল আছে, মানে একটা ধাক্কা জাস্ট হিট করার পরে সে আবার ব্যাক দিবে সেম পরিমাণ তোমার বেগে বা সেই ফোর্সে সে ব্যাক আসবে। এটা হচ্ছে হলো তোমার একটা বল দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে কেন, এটা অ্যান্সার। আচ্ছা, এটা হলো মোটামুটি আমাদের চ্যাপ্টার 4 নিউটনের বলবিদ্যার কোশ্চেন। আচ্ছা, পরের চ্যাপ্টারে যাই, কাজ ক্ষমতা, কাজ শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টার থেকে আসলে কি টাইপের কোশ্চেন আসবে? দেখো, জ্ঞানমূলক কোশ্চেন বেশি কিছু রাখি নেই, জাস্ট দেখো কাজ ক্ষমতা এগুলো মাত্রা একক, জিনিসটা আমরা সব সময় মিস করেছে বা পড়ি না। মাত্রা একক গুলো, এই যে এগুলো ভালো করে পড়বো, মাত্রা একক গুলো ভালো করে পড়বো। কাজ এবং ক্ষমতার মাত্রা, বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায়, কাজ শূন্য হওয়ার শর্ত, হ্যাঁ কাজ শূন্য হওয়ার শর্ত আছে, কাজ সবাই কাজ করছে বাট কাজটা অ্যাকচুয়ালি শূন্য হয় কখন সেটা একটা শর্ত আছে। তারপর হচ্ছে অশ্ব ক্ষমতা কি, এইচপি পাওয়ার, হর্স পাওয়ারটা কি, সেটার সংজ্ঞা আসতে পারছে। এই সংজ্ঞাগুলো একটু আমরা পড়ে ফেলবো জ্ঞানমূলকের। আচ্ছা, অনুধাবনমূলক কোশ্চেন গুলো যদি দেখি কি আসে, ঘর্ষণ বল একটু অসংরক্ষণশীল বল, সেম কোশ্চেন, যেটা এই কোশ্চেনটা কিন্তু প্রচুর আসছে, আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেনটা তোমরা খুব ভালো করে পড়ে যাবা। সাথে একটা কোশ্চেন আছে, অভিকর্ষ বল কেন সংরক্ষণশীল বল, তো এইটাও পড়ে ফেলবা, কারণ সেম কথাই, মানে মহাকর্ষতে কি হয় যে কোনো বস্তু ভর কি সেটা কাউন্ট হচ্ছে না, বস্তুটা কাজ মানে সম্পূর্ণ মানে পথে কাজ শেষ করে যখন আমি ইনিশিয়াল অবস্থায় ফেরত আসছে তার কৃতকাজের পরিমাণ জিরো হয়ে যাচ্ছে, যার কারণে অভিকর্ষ বলের জন্য সংরক্ষণশীল বলটাও জিরো হবে। মানে কি বলে, অভিকর্ষ বলটা সংরক্ষণশীল বল হিসেবে কাউন্ট হয়, যেটা ঘর্ষণ বলে হয় না, কারণ ঘর্ষণ বলে আসলে বস্তুর আহ, শক্তি হ্রাস পায়, শক্তি হ্রাস পায়, কারণ ঘর্ষণ বল অলওয়েজ নরমাল ফোর্সের বিপরীতে বা এগেইনস্টে কাজ করে। এটাই হচ্ছে, এই দুইটা কোশ্চেন খুব ভালো করে পড়ে যাবে, আসার চান্স অনেক হিউজ। কোন যন্ত্রের ক্ষমতা 50 মেগাওয়াট বলতে কি বোঝায়? এখন এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরাই দাও। P equals to কি, W/T। এখন W/T যদি হয়, এখন 50 মেগাওয়াট বলতে কি বোঝায়? মেগাওয়াট বলতে বোঝাচ্ছে হলো 50 ইন্টু 10⁶ জুল পার সেকেন্ড। এখন জুল হচ্ছে কাজের একক, টি হচ্ছে সেকেন্ড, তার মানে আমি নিজেই ভাবে বলতে পারি যে 50 ইন্টু 10⁶ জুল কাজ হচ্ছে 1 সেকেন্ডে। এইটা বলতে বোঝাইতেছিল 50 মেগাওয়াট। এখন তুমি এই রেশিও ছাড়া অন্য রেশিও ইউজ করতে পারো, তুমি এখানে হয়তোবা 10⁷ ইউজ করতে পারো, বা 2 সেকেন্ডে 10⁷ পরিমাণ জুল কাজ সম্পন্ন হয়, তখন থেকে আমরা সেটাকে কি বলে এটাকে 50 মেগাওয়াট কাজ বোঝাচ্ছি। তুমি তোমার মতো সংখ্যা সেট করো, জাস্ট ক্যালকুলেশন এভাবে করো, শেষ। পরের কোশ্চেন আছে, দেখো একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার বলতে কি বোঝায়? এটাও সেম সূত্র, দেখি F equals to কি আছে, F equals to kx আমি জানি, তাহলে k বের করতে হবে, k equals to কি F/x। F কত? F এখানে বলছি কি যে প্রতি, মানে প্রতি একক দূরত্বে যে পরিমাণ বল কাজ করে তাকে আমরা স্প্রিং ধ্রুবক বলতেছি, মানে কি 5 নিউটন পার মিটার। 5 নিউটন বল কাজ করতেছে প্রতি মিটারে, তখন এটাকে স্প্রিং ধ্রুবক বলতেছি। শেষ, সূত্র দিয়ে সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসো অধ্যায় 6, মহাকর্ষ ও অভিকর্ষ বল কিভাবে। এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? জ্ঞানমূলক কোশ্চেনে যদি আমরা দেখি, জ্ঞানমূলক কোশ্চেন দেখো, জ্ঞানমূলক কোশ্চেন আসতে যে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র আছে, তিনটা সূত্র আছে আমরা জানি। একটা হচ্ছে v সমানুপাতিক অফ t, একটা হচ্ছে h সমানুপাতিক অফ t স্কয়ার, এই দুটো সূত্র আছে, আরেকটা হচ্ছে যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, ওই তিনটা সূত্র মিলে গ্যালিলিওর সূত্রগুলো পড়ে ফেলবা। কেপলারের তিনটা সূত্র আছে, উপবৃত্তাকার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, সময়ের সূত্র, যেমন হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক অফ a কিউব, এই সূত্র আছে, এটা এটা লাগবে। এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই দুটো এই সূত্রটা, একটা আছে এরিয়ার সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এই দুটো সূত্র লাগবে। আচ্ছা, মহাকর্ষ সূত্র ভেক্টর রূপ, এটা এমসিকিউ তে এসে পড়ে প্রচন্ড ভাবে, এমসিকিউ এই কোশ্চেনটা এসে পড়ে, এই কোশ্চেনটা মনে রাখবা। এখানে দেখো f(1) = -gm1 m2/r12 হোল কিউব/r12, এটা। এখন দেখো এখানে 21, এখানে 12 বলতে কি বোঝাচ্ছে? 21 বলতে বোঝাচ্ছে হলো দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে, আর 12 বলতে বোঝাচ্ছে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে। এখন এই ফোর্সের দিকটা আর এই ফোর্স, এই ব্যাসার্ধের দিক বা দূরত্বের দিক অলওয়েজ অপোজ কাজ করছে, যার কারণে এটা 2 থেকে 1 যাচ্ছে আর এটা 1 থেকে 2 তে যাচ্ছে। দ্যাটস ওয়াই দেখো এখানে 21 ইউজ করছে, এখানে 12 ইউজ করছে, এইটুকুই। আর নেগেটিভ চিহ্ন যেহেতু ঋণাত্মক কাজ করতেছে এই জন্য। আচ্ছা, এছাড়া দেখো জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে মহাকর্ষীয় বিভব, তারপর হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, ভরবেগ, ভর কেন্দ্র, মুক্তিবেগ, এই জিনিসগুলো জানা লাগবে, জেনে নিবা। আর একটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, এই মাত্রাটা একটু দেখে নিবা, এটা এমসিকিউ, যত মাত্রা আছে ফিজিক্স বই, আমি তো সব মাত্রা দেই নাই, যত মাত্রা আছে তত মাত্রা, সব মাত্রাগুলো এমসিকিউর জন্য অথবা 1 নম্বরের কোশ্চেনের জন্য মাস্ট দেখে যাবে, কারণ এগুলা 2টা 3টা কোশ্চেন আসবেই। তো এটা একটা মাত্রা, m−1 t−2 l3। আচ্ছা, অনুধাবনমূলক কোশ্চেন দেখি আমরা যে কি টাইপের অনুধাবনমূলক কোশ্চেন আসে।
প্রথম যেটা রাখছে যে কেপলারের দ্বিতীয় ও তৃতীয় সূত্র ব্যাখ্যা, যেটা বললাম এই যে যে টি স্কোয়ার সমানুপাতিক অফ এ কিউব, এটা তৃতীয় সূত্র। ক্ষেত্রফলের সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্রটাও দেখে নিবা, প্লাস তৃতীয় সূত্রটাও দেখে নিবা। এটা মাস্ট ব্যাখ্যা বই থেকে বই নিবা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা দেখো পৃথিবী, সেকেন্ড কোশ্চেন দেখো, একটু ইন্টারেস্টিং কোশ্চেন, যে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোন বস্তুর ওজনে কিরূপ পরিবর্তন হবে? এই কোশ্চেনের অ্যান্সারটা একটু বোঝার চেষ্টা করো। যে আবর্তন যদি বন্ধ হয়ে যায়, আবর্তন বন্ধ মানে কি, কৌণিক কম্পাঙ্ক কৌণিক বেগ ওমেগা 0 হয়ে যাবে, তাহলে ওজনের মানে ডব্লিউর কি পরিবর্তন সেটা বলছে। এখন আমরা জানি নিরক্ষরেখার সূত্র কি, জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এটা আমি যদি ওজন নিয়ে গুণ করে দিই, এম দিয়ে ভর দিয়ে গুণ করে দিই, ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু ডব্লিউ মাইনাস এম ওমেগা স্কয়ার আর। এখন কোনোভাবে আবর্তন বন্ধ মানে কি, এই টোটাল অংশটা 0 হয়ে যাবে, মানে কি ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু ডব্লিউ হয়ে গেল, কারণ আমি যে ডব্লিউ মানে এখন কতটুকু ওজন বৃদ্ধি পাচ্ছে বলতে পারবা? বৃদ্ধি পাচ্ছে কি, এই যে একটু ওজন বৃদ্ধি পাইতেছে না, ডেল জি ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর, একটু ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি হিসাবটা রাখতে পারি যে ডব্লিউ বাই ডব্লিউ ইনটু 100 কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতেছি, এম ওমেগা স্কয়ার আর বাই হচ্ছে হলো এমজি। আমরা জানি কি এম নরমালি হচ্ছে তোমার ওজন হচ্ছে এমজি, তাহলে এম এম কাটা গেল, ওমেগা মানে কি 2 পাই বাই টি হোল স্কয়ার ইনটু আর, আর হচ্ছে হলো যে কত কিলোমিটার, একটা পৃথিবী ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার, 10 কিউব দিয়ে গুণ করে মিটার করলাম, জি হচ্ছে 9.8 ইনটু 100, তাহলে কত আসছে দেখো। এখন 2 পাই, পাইয়ের ভ্যালু তো আমি জানি 3.14, এটা তুমি নিজে ইউজ করো সমস্যা নেই। আর টির ভ্যালু বলতে পারো যে একটা দিনের কথা, সেম 864000 নাকি, বা 24 আওয়ার 60 মিনিট 60 সেকেন্ড হোল স্কয়ার করো, শেষ। দেখবা যেখানে তুমি জাস্ট যা যা ম্যাথ ইউজ করছো তা ইউজ করো, 9.8 ইনটু 100, তো অ্যানসার কত আসে দেখো তো। অ্যানসার তোমার অ্যাকচুয়ালি দেখবা যে অ্যানসার আসবে হচ্ছে 0.3465% বৃদ্ধি করবে, এটা ক্যালকুলেশন করে রাখছিল, এটা তোমাদের অ্যানসার আসবে, মানে এতটুকু বৃদ্ধি পেয়ে যায়, ওজন বৃদ্ধি পাবে যদি আবর্তন বন্ধ হয়ে যায়। এই কোশ্চেনটা মোটামুটি ধরো তোমাদের গতেও আসতে পারে, খতে তো দিছি, গ এবং খ যে কোনো একটাতে আসতে পারে, আসার মতো একটা ইন্টেলেকচুয়াল একটা কোশ্চেন। আচ্ছা 3 নম্বর কোশ্চেন বলছে মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্কটা কি? এটাও পারা উচিত। সম্পর্ক হচ্ছে দেখে দিই, ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর। সহজ বাংলা কথায় যদি বলি, ডিভি ইকুয়ালস টু ই ইনটু ডিআর, বলতে বোঝাচ্ছে বিভব। আসলে বিভব বলতে কি বোঝায়, একটা দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে যে কাজের যে পার্থক্য, কাজের যে পার্থক্য থাকে, বিভব বলতেছি না, বিভব হচ্ছে প্রাবল্য ইনটু তার দূরত্বের গুণফল হচ্ছে বিভবের সমান। এখন আমরা জানি কি বিভব বলে হ্রাস পাইতে থাকে, কমতে থাকে, দ্যাটস ওয়াই এখানে নেগেটিভ চিহ্ন ইউজ হয়েছে, এটা হচ্ছে সূত্র। যত আরেকটু যদি মনে হয় ডিটেইলসে জানতে চাও বই থেকে দেখে নিবা, কারণ অ্যাকচুয়াল জিনিসটা এরকম হবে। পার্কিং কক্ষপথ কি, পার্কিং কক্ষপথ হচ্ছে তোমাদের নরমাল জিনিস, 24 ঘন্টায় একটা উপগ্রহ পর্যায়কাল হলে তাকে পার্কিং কক্ষপথ বলে। একটা উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টাতে পার্কিং কক্ষপথ বলে। মুক্তিবেগ কি, একটা বস্তুকে যে বেগে মানে নিক্ষেপ করলে বা ছুড়ে মারলে সেটা আর কখনোদিন পৃথিবীতে ফেরত আসবে না, ওই গ্রহে ফেরত আসে, তাকে মুক্তিবেগ, ওই বেগটাকে মুক্তিবেগ বলে। নরমাল জিনিস মনে হয় জানো তোমরা এটা উদাহরণ করছি। এবার চলো চ্যাপ্টার 8 চলে যাই, পর্যাবৃত্তিক গতি, যেটা আমাদের খুবই মজার একটা চ্যাপ্টার। দেখেন এখানে কি টাইপের কোশ্চেন আছে, পর্যাবৃত্ত গতি, সহজ সন্ধি গতি কাকে বলে, পর্যায়কাল কি, কৌণিক কম্পাঙ্ক, দশা, সেকেন্ড দোলক কি, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আসে, এই সংজ্ঞাগুলোর আমরা পড়ে ফেলবো, ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য। আচ্ছা অনুধাবনমূলক কোশ্চেন দেখবা যে এই কোশ্চেনটা হয় তুমি খতে পাবা, নাহলে তুমি গতে পাবা, বা পুরো সৃজনশীল পেয়ে যেতে পারো, যে এই কোশ্চেনটা তোমার পাবাই, ঠিক আছে। এই কোশ্চেনটা তোমার একটু ভালো করে পড়ে ফেলবা। ধরো আমি একটা ডেমো নিয়ে আসছি, ডেমো একটা ইকুয়েশন নিয়ে আসছি, যে 5 sin 10 pi t plus pi by 3 m মিটার, এই সমীকরণ, এটা তো সরণের একটা কি বলে একটা পর্যাবৃত্ত গতির বা কণার সরণের সমীকরণ, সেখান থেকে কম্পাঙ্ক, বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, বেগ, দশা এগুলো বের করতে বলছো। কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক হচ্ছে f, f বের করতে বলছো। এখানে ইজি বোঝাচ্ছে, এখানে বিস্তারটা কি, বিস্তার 5, আমি লিখে দিই, এটা বিস্তার 5। আচ্ছা এটা মানে কি, আমার অ্যাকচুয়াল সূত্র এখানে কি, a sin ওমেগা টি প্লাস ডেল্টা, আমরা জানি ওমেগা মানে কি, ওমেগা হচ্ছে 10 পাই, এখানে দেওয়া আছে ওমেগা 10 পাই, ওমেগা একটা সূত্র আছে 2 পাই বাই 2 পাই f, এখান থেকে আমি f বের করতে পারতেছি, f কত, f হচ্ছে এখানে 5, f ও 5, f বের হয়ে গেছে, কম্পাঙ্ক বের হয়ে গেছে, বিস্তার বের হয়ে গেছে, কৌণিক কম্পাঙ্ক কি ওমেগা, এখানে পাই এর ভ্যালু তুমি f এর ভ্যালু বসা দাও, বা এখানে 2 পাই এ কি বলে কৌণিক কম্পাঙ্ক, তো এটাই, এটা কৌণিক কম্পাঙ্ক। বেগ v সূত্র কি, v ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, x যদি বলে দিত যে x হলো সরণ হইছে 3 মিটার, সরণ হইছে, তখন তুমি এটা বসায় দিয়ে ম্যাথ সলভ করে ফেলতে পারতা। দশা ডেল্টা দেওয়া আছে, ডেল্টা হচ্ছে জাস্ট পাই বাই 3, দ্যাটস দ্য অ্যানসার।
এটা হচ্ছে আমাদের মোটামুটি এই ধরো এই কোয়েশনের অ্যান্সার। দেখো পরে কোশ্চেন কি বলছে, গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন? আচ্ছা, এটা সূত্রটা একটু দেখে নিই। টি ইকুয়ালস টু কি, 2 পাই রুট ওভার এল বাই জি না? এখন গ্রীষ্মকালে কি হইতেছে, এলটা বাড়তেছে, এল বাড়ার কারণে কি হচ্ছে, টিটা বাড়তেছে, এল বাড়তেছে টিও বাড়তেছে, মানে পর্যায়কাল বাড়তেছে, যার কারণে কি হচ্ছে, ঘড়িটা ধীরে চলবে। গ্রীষ্মকালে কি হইতেছে, এল বাইরে দৈর্ঘ্য কার্যকরী মূলকে কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, যার কারণে পর্যায়কাল বেড়ে যাচ্ছে, পর্যায়কাল বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, ওইটা আস্তে আস্তে ধীরে চলে। এই হচ্ছে রিজন। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, যে বল এবং সরণ গ্রাফ হতে কৃতকাজের পরিমাণ বের করো। আচ্ছা, বল সরণের গ্রাফটা যদি দেখি আমরা একটু, এরা যদি ধরো এখানে ফোর্স কাজ করতেছে, এখানে যদি এক্স কাজ করে, এখন ধরো আমরা জানি কি এফ সমানুপাতিক অফ এক্স যদি হয়, এটা এভাবে কাজ করবে, তার মানে কি এটা হলো কে এক্স, আমি যদি ফোর্স ধরি এটা হলো কে এক্স ধরতে পারি, কনস্ট্যান্ট যদি এক্স কে ধরি, কে এক্স হয়, তাহলে এইটার কৃতকাজের পরিমাণের সূত্র কি হবে, ত্রিভুজের সূত্র সমান, এটা যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এক্স, এক্স উচ্চতা হচ্ছে কে এক্স, এর কৃতকাজের পরিমাণ হাফ কে এক্স স্কয়ার। দ্যাটস ওয়াই আমাদের কৃতকাজ বলছে, এই যে গ্রাফ থেকে দেখাইতে, যে গ্রাফ থেকে আমি দেখাই দিলাম কৃতকাজের পরিমাণ বের করছে। দোলকের গতিমাত্রায় সরল ছন্দিত নয়। আচ্ছা, এইটার অ্যান্সারটা খুব ইজি। আমরা জানি কি একটা সরল ছন্দিত দোলক কখন হয়, যখন তার ওই কি বলে মেইন জায়গা থেকে তার যদি অ্যাঙ্গেলটা বা ডিগ্রিটা যদি হয়, থিটা যদি হয় 4 ডিগ্রি, 4 ডিগ্রি যদি হয় থিটা, থিটা যদি 4 ডিগ্রি হয়, দেন এটা পসিবল যে এটা সহজ ছন্দিত দোলক হবে। যদি তার থেকে বড় হয়ে যায় তাহলে আর পসিবল না, মানে থিটা ভ্যালু যদি 4 ডিগ্রির বেশি হয় তখন সেটা সরল ছন্দিত দোলক হয় না। সো এটাই বলছে, দোলক মাত্রই যে সরল ছন্দিত এরকম না, 4 ডিগ্রি হলে সরল ছন্দিত, বা 4 ডিগ্রি বেশি হয়ে গেলে থিটা ভ্যালু যদি গ্রেটার দেন 4 ডিগ্রি হয় দেন এটা সরল ছন্দিত না। ঠিক আছে, এটা হলো ব্যাখ্যা। সরল ছন্দিত কণার বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। আচ্ছা, সহজ কিন্তু কণার বেগ শূন্য হলে ত্বরণ থাকতে পারে, এটার অ্যান্সারটা আমার কাছে সুন্দর লাগে। তুমি ভি ধরো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমার যদি বিস্তারের মান কোনোভাবে সরণের সমান হয়ে যায়, আমি জানি কি আমার বেগটা জিরো হয়ে যাবে, তো বেগ তো জিরো হয়ে গেল, যে বিস্তার সরণের সমান হয়, কিন্তু আমরা জানি ত্বরণের সূত্র থেকে ওমেগা স্কোয়ার এ, বিস্তার যদি ত্বরণের সমান হয় তাহলে এটা থাকতে পারে, ত্বরণ শূন্য হচ্ছে না বাট বেগ শূন্য হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, সূত্র দিয়ে দেখাবো। মুক্তভাবে পড়ন্ত একটি লিফটে সরল দোলকের পর্যায়কাল অসীম কেন? আই থিঙ্ক তোমার মাথায় ক্যাচ করে ফেলছো, টি সমানুপাতিক অফ 1/√g। এখন মুক্তভাবে পড়ন্ত মানে কি, তার জি জিরো, অভিকর্ষ ত্বরণ অবশ্যই শূন্য হবে, শূন্য বসায় দিলে কি হয়, টি এর ভ্যালু কি সমানুপাতিক অফ টি ইকুয়ালস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে না, টি এর ভ্যালুটা ইনফিনিটি, ইনফিনিটি হয়ে যাচ্ছে টি এর ভ্যালুটা। তো আমি যদি ইনফিনিটি বসায় দিই, অসীম কি বলছে, অসীম হবে, যে অসীম হচ্ছে, দ্যাটস দ্য রিজন, অসীম হয়ে যাচ্ছে। এগুলো একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, আমরা একটু ভালো করে দেখবো। এই কোশ্চেনগুলো তুমি যখন দেখতেছো দেখবা যে তুমি অনেক ভালো কিছু বুঝতে পারবা, আরো বেশি কোশ্চেন দেখলে তুমি আরো ভালো বুঝবা, এই টাইপের কোশ্চেনই আসে পরীক্ষা। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার যদি বলি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যদি বলি, হ্যাঁ তোমাদের এখানে চ্যাপ্টার 7 আমি দিইনি, কারণ ওইটা খুবই ছোট চ্যাপ্টার, ওইটা তুমি মোটামুটি এমনিই পেরে যাবা, কোশ্চেন আহামরি কিছু আসে না, জাস্ট এই 6টা চ্যাপ্টার রাখা হয়েছে। আচ্ছা, দেখো এখানে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব যদি দেখো, এই চ্যাপ্টার থেকে কি কোশ্চেন আসে, আদর্শ গ্যাস কাকে বলে এটা দেখে নিবা, কর মুক্ত পথ, তারপর হচ্ছে ধরো যে সিআরএমএস বেগ কাকে বলে, শিশিরাঙ্ক কি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, স্বাধীনতার মাত্রা, পরম শূন্য তাপমাত্রা, এগুলো কি সংজ্ঞাগুলো ভালোভাবে দেখে নিবা, ছোট ছোট জিনিস দেখে নিবা, তাহলে দেখবা শর্টলি হয়ে গেছে। উদাহরণমূলক যদি বলি, বয়েলের সূত্র, এই বয়েলের সূত্র গ্রাফগুলো আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। পি সমানুপাতিক ভি, পি সমানুপাতিক যদি ভি হয় গ্রাফ হবে এরকম। আবার দেখো একটা পি সমানুপাতিক 1/ভি হলে গ্রাফ হবে এরকম, তারপর 1/পি সমানুপাতিক ভি হলে সেম গ্রাফ হবে এরকম, আর যদি পি ভি, পি ভি সমানুপাতিক পি হয় গ্রাফ হবে এরকম। সো এই চারটা গ্রাফ কিন্তু একই সূত্রে বিলং করতেছে, বয়েলের সূত্র, তো আমি জাস্ট দেখাই দিলাম একসাথে। শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দেরিতে শুকায় কেন? আই থিঙ্ক এটা তুমি আমার চেয়ে ভালো জানো। শীতকালে আর্দ্রতা কম থাকে, তাই বাষ্পায়নের কারণে দ্রুত শুকাইতে পারে, আর বর্ষাকালে আর্দ্রতা অনেক বেশি থাকে, তাই কাপড় শুকাতে দেরি হয়। দ্যাটস দ্য রিজন। আচ্ছা, একই তাপমাত্রায় 3 নম্বর কোশ্চেন, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতি শক্তি ধ্রুবক থাকে। এখন দেখো গড় গতি শক্তি ধ্রুবক থাকে কেন, ব্যাখ্যা করো। গড় গতি শক্তির সূত্রটা কি, ইকুয়ালস টু কি 3/2 RT, RT। এখন এইটুক তো পুরো কনস্ট্যান্ট। এখন টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, যদি একই সাথে বাড়ে বা কমে বা ফিক্স থাকে, সেম কাহিনী হবে না, গড় গতি শক্তিও ফিক্স থাকতেছে। যে কোনো তুমি এক মোল গ্যাস বলছো, তার মানে
জাস্ট তার কি 6.02 × 10⁻³ সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা এতটি অণু আছে, অণুর সংখ্যা সেম, সব সেম, তাহলে কি তোমার এটার গড় গতিশক্তি সেম থাকবে, ধ্রুবক থাকবে। এটাই গ্যাসের গতিতত্ত্ব বয়লের সূত্রকে সমর্থন করে কিনা। আচ্ছা, গ্যাসের গতিতত্ত্বের সূত্রটা কি সেটা কি আমরা জানি? একটু মাথায় খাটাই। PV = 1/3 mc², এটা হচ্ছে মূল গড় ভর বেগ বা সিআরএমএস বেগ। এখন সিআরএমএস এই বেগটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের সাথে সমানুপাতিক। টেম্পারেচার যদি ফিক্স থাকে, তাহলে এটাও ফিক্স হবে। এখন টেম্পারেচার কেন ফিক্স থাকবে? টেম্পারেচার থাকলে সমস্যা কি? এখানে বয়েলের কথা বলছে, বয়েলে আমরা জানি টেম্পারেচার স্থির, তার মানে আমার সিআরএমএস বেগটাও স্থির থাকবে। তার মানে কি আমার এই পুরো ভ্যালুটাই হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে আমি পাইতেছি কি PV = কনস্ট্যান্ট। তার মানে পাচ্ছি কি P সমানুপাতিক অফ 1/v, দ্যাটস ইট। ওকে, আবার হ্যাঁ 5 নম্বর কোশ্চেন দেখো যে রো বা ঘনত্ব ভার্সেস টেম্পারেচারের গ্রাফ কাটো। এখন আমরা জানি ঘনত্বের সাথে টেম্পারেচার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, দ্যাটস ইট। একে ফেলো, এরকম শেষ হয়ে গেছে। গতিশক্তি ঋণাত্মক হইতে পারে না, আই থিঙ্ক এটা তোমরা সবাই মোটামুটি জানো, তাও একবার দেখাই দিই। EK = আমাদের গতিশক্তি ½ mv²। এখন একটা বস্তুর ভর কি কোনদিন নেগেটিভ হইতে পারে? না, বস্তু ভর পজিটিভ অথবা শূন্য হইতে পারে। আর v নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে, বাট এখানে যেহেতু স্কয়ার আছে যার কারণে এটার ভ্যালু কখনোই নেগেটিভ হওয়া পসিবল না, দ্যাটস ওয়াই গতিশক্তি কখনোই ঋণাত্মক হয় না। তো অল ওভার ওভারভিউ যদি কথা বলি, যে তোমাদের এখানে মোটামুটি অনেকগুলা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুভবমূলক প্রশ্ন আমি এখানে আনছি, তোমরা মোটামুটি দেখছো অনেকগুলো সলভ করে দিয়েছি, তাই এগুলো ভালো করে পড়বা। প্লাস হচ্ছে যে তোমাদের টেস্ট পেপারে যে কোশ্চেন্স গুলো আছে বিগত বছরগুলোতে আরো আসছে, সেগুলো একটু দেখে যাবা, কারণ তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বছরগুলো আগের বছরগুলোতে বেশি বেশি করে আসছে, তাই এগুলো ভালো করে দেখবা। এবং তোমাদের রাতের মধ্যেই আমরা চেষ্টা করতেছি তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ গ এবং ঘ টাইপ যে কোশ্চেন গুলো, গ এবং ঘ টাইপ যে কোশ্চেন গুলো আছে সেগুলোও নিয়ে আসা চ্যাপ্টার ওয়াইজ, যাতে করে তোমাদের সূত্র সহ কিভাবে এই টাইপ কোশ্চেন গুলো আসতে পারে পরীক্ষার মধ্যে তোমাদের পড়াটা একটু সোজা করে দেওয়ার জন্য। কারণ এত অল্প সময় ফিজিক্স পুরো একটা বই কভার করা একটু টাফ, বাট তারপরে আমরা চেষ্টা করছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। এটুকু, আজকে এটুকুই।